আসসালামু আলাইকুম। নবম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছো, সুস্থ আছো। অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমরা গত ক্লাসে বিশদায় বিবরণীর উদ্দেশ্য, আর্থিক বিবরণী প্রস্তুতকরণের যে নীতিমালাগুলো আছে সেইগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করেছিলাম। আজকে আমরা অঙ্কে যাওয়ার আগে কিছু সমন্বয় নিয়ে আলোচনা করব, সেইগুলো হচ্ছে ক্রয় বিক্রয় সংক্রান্ত। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, তোমরা হাতের কাছে কাগজ কলম নিয়ে রেডি হয়ে যাও। চলো আমরা কিছু সমন্বয় নিয়ে আলোচনা করি। আর তোমরা হয়তো জানো, আমাদের এই চ্যাপ্টার থেকে 2টি অঙ্ক বাধ্যতামূলক থাকবে পরীক্ষায়। এখানে অন্য কোনো অপশন থাকবে না। তার মানে এই অধ্যায়টা অনেক গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। তাহলে আসো শিক্ষার্থীরা, আমরা আমাদের ক্লাসে শুরু করি। বিশদ আয় বিবরণী। আর্থিক অবস্থার বিবরণী। প্রতিষ্ঠানের লেনদেনগুলোকে এই আর্থিক অবস্থার বিবরণী এবং বিশদ আয় বিবরণীতে অন্তর্ভুক্ত করা হচ্ছে আমাদের যে নীতিগুলো আলোচনা করেছিলাম সেই নীতির একটি। সেটি হচ্ছে চলমান প্রতিষ্ঠান ধারণা। এই ধারণা অনুযায়ী কিছু নির্দিষ্ট মেয়াদি প্রতিষ্ঠান ছাড়া অন্য প্রতিষ্ঠানসমূহ অনির্দিষ্ট কাল ধরেই চলমান থাকবে বলে কি করা হয়, ধরে নেওয়া হয়। অর্থাৎ প্রতিষ্ঠানটি বছরের পর বছর চলবে এবং ভবিষ্যতে এই ব্যবসা বন্ধ করার কোনো পরিকল্পনা নেই। এই নীতির কারণে আয় ও ব্যয়কে কি করা হয়, মূলধন ও মুনাফা জাতীয় এই 2 শ্রেণীতে ভাগ করা হয়। মূলধন জাতীয় আইটেমগুলো আসবে আমাদের আর্থিক অবস্থা বিবরণীতে এবং মুনাফা জাতীয় লেনদেনগুলো আসবে আমাদের বিশদ আয় বিবরণীতে। তাহলে শিক্ষার্থীরা, আমি একটি সমন্বয় লিখছি, তোমরা খেয়াল করো। ধারে পণ্য ক্রয় 3000 টাকা। ধারে পণ্য ক্রয় 3000 টাকা। যা হিসাবভুক্ত হয়নি। সমাপনী মজুদ পণ্যে অন্তর্ভুক্ত আছে। তার মানে ধারে পণ্য ক্রয় এত টাকা যা হিসাবভুক্ত হয়নি, যা সমাপনী মজুদ পণ্যে কি আছে, অন্তর্ভুক্ত আছে। এখানে আমরা পণ্য ক্রয় ধরি। পণ্য ক্রয় 50,000 টাকা। এটি আমাদের রেওয়া মিলে আছে। রেওয়া মিলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই আর্থিক বিবরণী অঙ্ক করার সময় সমন্বয়গুলো দুবার করে যাবে লেনদেনে, আর রেওয়া মিলে যে লেনদেনটা থাকবে সেটা একবার যাবে। অর্থাৎ রেওয়া মিলেটি 1 টাইম পোস্টিং, সমন্বয়ে 2 টাইম পোস্টিং। কিন্তু কিছু কিছু সমন্বয়ে 4 বারও অন্তর্ভুক্ত হবে। তাহলে আসো আমরা পণ্য ক্রয় 50,000 টাকা রেওয়া মিলে আছে। তাহলে বিশদ আয় বিবরণীতে বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করার সময় এটি লাগবে। বিক্রিত
বিক্রিত পণ্যের ব্যয় ক্ষেত্রে তখন কি হবে, পণ্য ক্রয় হচ্ছে 50,000 টাকা, ধারে পণ্য ক্রয় করা হয়েছে, তার মানে হচ্ছে আমার ক্রয়টা হিসাবভুক্ত হয়নি, তাহলে আমার হিসাবভুক্ত করতে হবে। ক্রয়ের পরিমাণ কি হয়ে যাবে, বেড়ে যাবে, যোগ অলিখিত ক্রয় 3,000 টাকা, তাহলে কত হবে, 53,000 টাকা। ক্রয় বাবদ হবে কত, তাহলে 53,000 টাকা। ঠিক একইভাবে এই ধারে পণ্য ক্রয়ের ফলে কি সৃষ্টি হচ্ছে, পাওনাদার সৃষ্টি হচ্ছে, অর্থাৎ প্রদেয় হিসাব। তাহলে এখানে কি আর্থিক অবস্থা বিবরণীতে চলতি দায় হিসাবে আসবে, কি হিসাবে আসবে, চলতি দায়ে আসবে। আমরা রেওয়া মিলে লিখি, প্রদেয় হিসাব, ধরে নেই রেওয়া মিলে প্রদেয় হিসাব নামে আছে 25,000 টাকা। রেওয়া মিলে 25,000 টাকা কি আছে, প্রদেয় হিসাব নামে আছে। তাহলে প্রদেয় হিসাব 25,000 টাকা, ধারে পণ্য ক্রয় হিসাবভুক্ত হয়নি, তার মানে ধারে পণ্য ক্রয়ের ফলে কি হয়ে গেল, দায় সৃষ্টি হলো, প্রদেয় হিসাবের পরিমাণ বেড়ে গেল, যোগ অলিখিত ক্রয় 3,000 টাকা। এই হচ্ছে আমাদের প্রদেয় হিসাব নামে আসবে 28,000 টাকা। শিক্ষার্থী বন্ধুরা, তার লক্ষ্য করো, ধারে পণ্য ক্রয় 3,000 টাকা যা হিসাবভুক্ত হয়নি, এটি আমাদের সমন্বয়, যা সমাপনী মজুত পণ্যে অন্তর্ভুক্ত আছে। আমাদের রেওয়া মিলে পণ্য ক্রয় বাবদ ধরো 50,000 টাকা দেওয়া আছে এবং প্রদেয় হিসাব বাবদ আছে 25,000 টাকা। তাহলে আমরা বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয়ের সময় এই ক্রয় হিসাবটি আসবে 50,000 টাকা, যোগ অলিখিত ক্রয় 3,000 টাকা, এই হচ্ছে আমাদের 53,000 টাকা। আর্থিক অবস্থা বিবরণীতে চলতি দায় হিসেবে আসবে প্রদেয় হিসাব 25,000 টাকা, যোগ অলিখিত ক্রয়, যেহেতু বাকিতে ক্রয় করা হয়েছে, তাহলে পাওনাদার অর্থাৎ প্রদেয় হিসাবের পরিমাণ বেড়ে যাবে 3,000 টাকা, এ হচ্ছে 28,000 টাকা। পণ্য ক্রয়ের ফলে আমাদের সমাপনী মজুত পণ্যে স্টকের সাথে অন্তর্ভুক্ত হয়ে যাবে। তোমাদেরকে শুধুমাত্র বিভ্রান্তি করার জন্য এটা লেখা হয়েছে, যা সমাপনী মজুত পণ্য অন্তর্ভুক্ত আছে, এটা অটোমেটিক্যালি কি আছে, সমাপনী মজুত পণ্যের সাথে অন্তর্ভুক্ত আছে। তাহলে এটা আমাদের আর অঙ্কে কোনো কাজ করা লাগবে না। তারপরে আমরা 2 নম্বর সমন্বয় নিয়ে আলোচনা করি। সমন্বয় 2 নম্বর সমন্বয়টি হচ্ছে আমাদের 3টি চালানে 30,000 টাকার 30,000 টাকার পণ্য ক্রয় করা হয়েছে, পণ্য ক্রয় করা হয়েছে, কিন্তু হিসাবভুক্ত হয়নি।
এবং উক্ত পণ্য পরিবহনাধীন আছে। রেওয়া মিলে ক্রয় 25,000 টাকা, প্রদেয় হিসাব 18,000 টাকা, সমাপনী মজুত পণ্য 15,000 টাকা। তাহলে আমাদের সমন্বয়টা কি? 2 নম্বর সমন্বয়, 3টি চালানে 30,000 টাকার পণ্য ক্রয় করা হয়েছে কিন্তু হিসাবভুক্ত হয়নি এবং উক্ত পণ্য পরিবহনাধীন আছে। রেওয়া মিলে ধরেছি আমরা ক্রয় 25,000 টাকা, প্রদেয় হিসাব রেওয়া মিলে দেওয়া আছে 18,000 টাকা, সমন্বয়ে সমাপনী মজুত পণ্য দেওয়া আছে কত? 15,000 টাকা। যদি আমাদের অঙ্কটা এরকম থাকে তাহলে আমরা কিভাবে কাজ করব? শিক্ষার্থী বন্ধুরা, আমরা দ্বিতীয় অধ্যায়ে চালান সম্পর্কে জেনেছি। বাকিতে পণ্য ক্রয় বিক্রয়ের ফলে কি হয়? চালান প্রস্তুত করা হয়। তাহলে এখানে বাকিতে হয়েছে পণ্য ক্রয়, চালানের মাধ্যমে হয়েছে, তার মানে এটা বাকিতে পণ্য ক্রয় করা হয়েছে। বাকিতে পণ্য ক্রয় করলে কি সৃষ্টি হবে? প্রদেয় হিসাব সৃষ্টি হবে। প্রদেয় হিসাবের পরিমাণ কি হয়ে যাবে? বেড়ে যাবে। লক্ষ্য করো, উক্ত পণ্য পরিবহনাধীন আছে, তার মানে এখনও প্রতিষ্ঠানে পণ্যটি এসে পৌঁছায়নি। আমাদের কাজ কি করতে হবে? আমি বলেছিলাম কিছু কিছু সমন্বয় হচ্ছে 4 বারও আসবে, আর সমন্বয় সাধারণত কবার আসবে? সমন্বয়গুলো 2 টাইম পোস্টিং 2 বার আসবে। এই ক্ষেত্রে এই সমন্বয়টা আমাদের 4 বার আসবে। সেটি কিভাবে? পণ্য ক্রয়ে আমরা ধরে নিয়েছি রেওয়া মিল আছে 25,000 টাকা, ক্রয় 25,000 টাকা। যেহেতু হিসাবভুক্ত হয়নি তাহলে আমরা ক্রয়ের পরিমাণ কি হয়ে যাচ্ছে? বেড়ে যাচ্ছে। আমরা হিসাবভুক্ত করব, যোগ অলিখিত ক্রয়, অলিখিত ক্রয় তাহলে কত হচ্ছে? 30,000 টাকা। এ হচ্ছে আমাদের 55,000 টাকা। আমার জায়গা স্বল্পতার জন্য আমি এই পাশে লিখতে পারছি না, তোমরা বুঝে নাও। এটা এই টাকাটার পরিমাণ এই পাশে দেখাতে হবে। তাহলে এই হচ্ছে 55,000 টাকা। ঠিক এখন সমাপনী মজুত পণ্য কোনো ক্রয় করা হলে কি হবে? মজুত পণ্যের পরিমাণ কি হয়ে যাবে? বেড়ে যাবে। মালটা ক্রয় করার ফলে কোথায় আসবে? স্টকে জমা হবে। যেহেতু এখনও পরিবহনাধীন, স্টকে এখনও জমা হয়নি, তার মানে আমার সমাপনী মজুত পণ্যের পরিমাণও কি হয়ে যাবে? বেড়ে যাবে। তাহলে আমার সমাপনী মজুত পণ্য সমন্বয়ে ধরে নিয়েছি 15,000 টাকা আছে। সমাপনী মজুত পণ্য, মজুত পণ্য 15,000 টাকা। তাহলে এখনও পণ্যটা আসেনি, আসলে সমাপনী মজুত পণ্যের পরিমাণ কি হয়ে যাবে? বেড়ে যাবে। তাহলে যোগ অলিখিত ক্রয়, অলিখিত ক্রয়
হচ্ছে কত টাকা? 30,000 টাকা। সে 45,000 টাকা। আর্থিক অবস্থা বিবরণীতে কি হিসাবে আসবে? প্রদেয় হিসাব আমাদের কি? চলতি দায়, চলতি দায়, চলতি দায় আসবে। প্রদেয় হিসাব, প্রদেয় হিসাব আছে আমাদের কত? প্রদেয় হিসাব আছে 18,000 টাকা। 18,000 টাকা যোগ, যেহেতু ধারে পণ্য ক্রয় করা হয়েছে, আমি আবারও বলছি, ধারে পণ্য ক্রয়ের সাথে সাথে কি হবে? পাওনাদার অর্থাৎ প্রদেয় হিসাব পরিমাণ বেড়ে যাবে। এই জন্য কী করতে হবে? আমাদের যোগ করতে হবে। যোগ অলিখিত ক্রয়, যেহেতু হিসাবভুক্ত হয়নি এই জন্য এখন আমাদের হিসাবভুক্ত করতে হচ্ছে। অলিখিত ক্রয় হচ্ছে আমাদের তাহলে কত? 30,000 টাকা। এই হচ্ছে প্রদেয় হিসাবের পরিমাণ 48,000 টাকা। সমাপনী মজুত পণ্যটা আমাদের কি? চলতি সম্পত্তি, চলতি সম্পত্তি। তোমরা চতুর্থ অধ্যায়ে মূলধন জাতীয় এবং মুনাফা জাতীয় এই সম্পর্কে তোমরা জেনেছ। তাহলে চলতি সম্পত্তি আমাদের সমাপনী মজুত পণ্য, সমাপনী মজুত পণ্য কত আছে আমাদের? সমন্বয়ে 15,000 টাকা আমরা ধরে নিয়েছি। যোগ অলিখিত ক্রয়, ত্রিশ টাকা। এই হচ্ছে আমাদের সমাপনী মজুত পণ্য বাবদ 45,000 টাকা। শিক্ষার্থীরা একটু লক্ষ্য করো, আমি সমন্বয় এবং ওটা আরেকটু আলোচনা করছি। আবার আমাদের 2 নম্বর সমন্বয়ে কি বলা আছে? 3টি চালানে 30,000 টাকার পণ্য ক্রয় করা হয়েছে কিন্তু হিসাবভুক্ত হয়নি। যেহেতু হিসাবভুক্ত হয়নি তাহলে আমাদের কি করতে হবে? হিসাবভুক্ত করতে হবে। এবং উক্ত পণ্য পরিবহনের দিন আছে, তাহলে পরিবহনের দিন আছে অর্থাৎ আমার প্রতিষ্ঠানে এখনো এসে পৌঁছায়নি। পৌঁছালে কি হবে? সাথে সাথে আমার স্টক পরিমাণ কি হয়ে যাবে? বেড়ে যাবে। রেওয়া মিল আমরা ধরে নিয়েছি ক্রয় বাবদ আছে 25,000 টাকা, প্রদেয় হিসাব বাবদ আছে কত? 18,000 টাকা। এবং সমন্বয়ে সমাপনী মজুত পণ্য মূল্যায়ন করা হয়েছে 15,000 টাকা। তাহলে বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করতে আমাদের এই ক্রয় আসবে। ক্রয় 25,000 টাকা যোগ অলিখিত ক্রয়, যেহেতু হিসাবভুক্ত হয় না আমরা এখন হিসাবভুক্ত করছি 30,000 টাকা। এই হচ্ছে 55,000 টাকা। যেহেতু এখনও স্টকে মানে প্রতিষ্ঠানে এসে পৌঁছায়নি তাহলে স্টকের পরিমাণটা এখন পর্যন্ত বাড়েনি, তাহলে আমাদের কি করে দিতে হবে? বাড়াতে হবে। সমাপনী মজুত পণ্য 15,000 টাকা যোগ অলিখিত ক্রয় 30,000 টাকা। এই হচ্ছে সমাপনী মজুত পণ্য বাবদ 45,000 টাকা। ঠিক একইভাবে আমাদের আর্থিক অবস্থা বিবরণীতে প্রদেয় হিসাব হচ্ছে আমাদের চলতি দায়, তাহলে প্রদেয় হিসাব হচ্ছে 18,000 টাকা যোগ অলিখিত ক্রয় হচ্ছে 30,000 টাকা। এই হচ্ছে আমাদের 48,000 টাকা। চলতি সম্পত্তি সমাপনী মজুত পণ্য 15,000 টাকা যোগ অলিখিত ক্রয় 30,000 টাকা। এই হচ্ছে 45,000 টাকা। তাহলে আমাদের এই সমন্বয়টি 4 বার আসলো। তারপরে আমরা 3 নম্বর সমন্বয়ে যাব। আমাদের 3 নম্বর সমন্বয় হচ্ছে আমাদের 5,000 টাকার যন্ত্রপাতি ক্রয় ভুলবশত ক্রয় হিসাবে অন্তর্ভুক্ত করা হয়েছে।
আমাদের হিসাব বিজ্ঞানে আমরা যখন কোনো কিছু ভুল করব তখন আমরা এক টান দিয়ে কেটে সেগুলো ঠিক করতে পারবো না, সেগুলো আমরা সংশোধন করতে হবে আমাদের, সেটার জন্য আমাদের সংশোধনী জাবেদা আছে। ঠিক তেমনি অঙ্কে এরকম সমন্বয়েগুলোতে যখন এত টাকা যন্ত্রপাতি ক্রয় ভুলবশত ক্রয় হিসাবে অন্তর্ভুক্ত করা হয়েছে, তার মানে আমরা ক্রয় হিসাবে যখন অন্তর্ভুক্ত করেছি, এখন সেটা সংশোধন করতে কি করতে হবে, মাইনাস করলে তখন এটা কি হয়ে যাবে, আমাদের ওই ক্রয়ের পরিমাণটা কমে যাবে, তখন এটা কি হয়ে যাবে, সংশোধন হয়ে যাবে। আমরা সংশোধনী জাবেদা যখন করব তখন তোমরা বুঝতে পারবে। জাবেদা চ্যাপ্টারে আমরা ক্লাসে আলোচনা করেছিলাম সংশোধনী জাবেদা, সমাপনী জাবেদা, প্রারম্ভিক জাবেদা, এরকম আলোচনা করেছি। তোমরা ওই চ্যাপ্টারটা একটু ভালোভাবে আবার যদি দেখো তাহলে বুঝতে পারবে। রেওয়া মিলে আমরা ধরে নিচ্ছি রেওয়া মিলে ক্রয় হচ্ছে 30,000 টাকা, যন্ত্রপাতি সে 50,000 টাকা। তাহলে ক্রয় 30,000 টাকা, 5,000 টাকা যন্ত্রপাতি ক্রয় ভুলবশত ক্রয় হিসাবে অন্তর্ভুক্ত করা আছে। যেহেতু ক্রয় হিসাবে অন্তর্ভুক্ত করা আছে, তার মানে এই 30,000 টাকার মধ্যে এই যন্ত্রপাতি বাবদ যে ক্রয় করা হয়েছিল সেই 5,000 টাকা অন্তর্ভুক্ত আছে। তাহলে আমরা নিট ক্রয় নির্ণয়ের সময় কি করতে হবে, তাহলে এই 5,000 টাকা মাইনাস করতে হবে। মাইনাস যন্ত্রপাতি ক্রয় হচ্ছে 5,000 টাকা, মাইনাসটা কি করব, আমরা ব্র্যাকেটে দিয়ে ইন্ডিকেট করে দিব। এই হচ্ছে 25,000 টাকা আমাদের নিট ক্রয়। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা রেওয়া মিলের চ্যাপ্টারে রেওয়া মিল মিলার পরও কোন কোন কারণে রেওয়া মিল ভুল হয় সেগুলো তোমরা পড়েছ। সেগুলো হচ্ছে নীতিগত, এটি একটি হচ্ছে নীতিগত ভুল। আমরা এখন যে ভুলটি এখানে দেখতে পাচ্ছি যে 5,000 টাকা যন্ত্রপাতি ক্রয় ভুলবশত ক্রয় হিসাবে অন্তর্ভুক্ত করা হয়েছে, তার মানে এটি হচ্ছে নীতিগত ভুল। তারপর দেখো যন্ত্রপাতি, দেখো রেওয়া মিলে দেওয়া আছে 50,000 টাকা। আমাদের আর্থিক অবস্থা বিবরণীতে কি হিসাবে আসবে, স্থায়ী সম্পত্তি হিসাবে আসবে। স্থায়ী সম্পদ, সেখানে যন্ত্রপাতি হচ্ছে 50,000 টাকা। তাহলে যন্ত্রপাতি ক্রয় করা হয়েছিল ভুলে এই 30,000 টাকার মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছিল, আমরা 5,000 টাকা মাইনাস করে এখন আমরা নিট ক্রয়টা পেয়ে গেছি। তাহলে এই 5,000 টাকা কি আসবে, আসলে যন্ত্রপাতির এখানে আসবে। তাহলে যন্ত্রপাতির পরিমাণ বেড়ে যাবে। যোগ যন্ত্রপাতি ক্রয় $5,000 টাকা, এই হচ্ছে আমাদের যন্ত্রপাতির পরিমাণ কত, 55,000 টাকা। আমাদের 4 নম্বর সমন্বয়, সমন্বয় 4, নগদে পণ্য ক্রয় 10,000 টাকা, যা হিসাবভুক্ত হয়নি। আমরা ধরে নিচ্ছি রেওয়া মিলে রেওয়া মিলে ক্রয় 25,000 টাকা,
নগদ তহবিল 20,000 টাকা। নগদে পণ্য ক্রয় 10,000 টাকা, যা হিসাবভুক্ত হয়নি। রা মিলে ক্রয় দেওয়া আছে 25,000 টাকা, নগদ তহবিল হচ্ছে 20,000 টাকা। তাহলে ক্রয় 25,000 টাকা। নগদে পণ্য ক্রয় করার ফলে কি হয়েছে? ক্রয়ের পরিমাণ বেড়ে গেছে, কিন্তু এটা হিসাবে আনা হয়নি। তাহলে আমাদের এখন সেটা অন্তর্ভুক্ত করতে হবে। যোগ অলিখিত ক্রয় $10,000 টাকা, নিট ক্রয় তাহলে কত হচ্ছে শিক্ষার্থীরা? 35,000 টাকা। নগদে পণ্য ক্রয় করাতে কি হবে? নগদ টাকার পরিমাণ কমে যাবে। আমাদের র মিলে নগদ তহবিল বাবদ আছে কত? 20,000 টাকা। যেহেতু নগদে পণ্য ক্রয় করা হয়েছে, নগদ টাকার পরিমাণ কমে গেছে, মাইনাস অলিখিত ক্রয় হচ্ছে 10,000 টাকা। ক্রয় করার ফলে আমাদের নগদ টাকার পরিমাণ কি হয়ে গেল? কমে গেল। তাহলে এখন কত আছে নগদ তহবিল? 10,000 টাকায়। এটি কি আমাদের? এটা হচ্ছে আমাদের চলতি সম্পদ। নগদ তহবিল আমাদের চলতি সম্পদ। আর্থিক অবস্থা বিবরণীতে চলতি সম্পদের এখানে আসবে এই নগদ তহবিল। আমি আবার বলছি, নগদে পণ্য ক্রয় 10,000 টাকা, যা হিসাবভুক্ত হয়নি। নগদে পণ্য ক্রয়ের ফলে কি হচ্ছে? ক্রয়ের পরিমাণ বেড়ে যাচ্ছে, হিসাবে আনা হয়নি। তাহলে আমরা এখন অন্তর্ভুক্ত করেছি। তাহলে আমাদের নিট ক্রয়ের পরিমাণ কত হলো? 35,000 টাকা। যেহেতু নগদে ক্রয় করা হয়েছে, তাহলে আমার নগদ তহবিলের পরিমাণ কমে যাবে। এই জন্য 20,000 টাকা ছিল, 10,000 টাকা অলিখিত ক্রয় নগদে। তাহলে এখন কত আছে আমাদের নগদ তহবিল? এটা আমাদের আর্থিক অবস্থার বিবরণীতে চলতি সম্পদ হিসাবে আসবে, আর এটা তো ক্রয় আমাদের বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয়ের সময় আসবে। আমাদের 5 নম্বর সমন্বয়, নগদে পণ্য বিক্রয় 12,000 টাকা, যা হিসাবভুক্ত হয়নি। রা মিলে ধরে নিচ্ছি বিক্রয় 80,000 টাকা, নগদ তহবিল 50,000 টাকা। শিক্ষার্থীরা খেয়াল করো, তাহলে নগদে পণ্য বিক্রয় 12,000 টাকা আমাদের হিসাবভুক্ত হয়নি, সমন্বয় দেওয়া আছে। রা মিলে বিক্রয় বাবদ দেওয়া আছে 80,000 টাকা। তাহলে বিক্রয় এখন আর বিক্রয় কি হচ্ছে না, বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় না। এখন আমরা কি এটা নিট, আমরা কি জানি? নিট বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় যখন মাইনাস করব, তখনই আমরা মোট মুনাফা পাবো।
তাহলে নিট বিক্রয়টা নির্ণয় করতে হলে কি করতে হবে? তাহলে এখন বিক্রয় ৮০,০০০ টাকা, নগদে পণ্য বিক্রয়ের ফলে কি হয়েছে? বিক্রয়ের পরিমাণ বেড়ে গেছে, যোগ, যেহেতু অন্তর্ভুক্ত হয়নি তাহলে যোগ অলিখিত বিক্রয়, বিক্রয় হচ্ছে ১২,০০০ টাকা। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা একটা বিষয় লক্ষ্য করবে, ধারে পণ্য বিক্রয় কিংবা ধারে পণ্য ক্রয়, নগদে পণ্য বিক্রয় কিংবা নগদে পণ্য ক্রয় যাই হোক না কেন, ধারে নগদে যাই হোক না কেন, আমার ক্রয় এবং বিক্রয় পরিমাণ কি হয়ে যাবে? বেড়ে যাবে। তাহলে এখানে বিক্রয় ৮০,০০০ টাকা, যে নগদে পণ্য বিক্রয় করা হয়েছে ১২,০০০ টাকা, আমার বিক্রয় পরিমাণ বেড়ে গেছে, তাহলে কত হয়েছে? নিট বিক্রয় ৯২,০০০ টাকা। রেওয়া মিলে নগদ তহবিল দেওয়া আছে ৫০,০০০ টাকা। এটা আমাদের আর্থিক অবস্থা বিবরণীতে কি? চলতি সম্পদ। এখানে আসবে নগদ তহবিল ৫০,০০০ টাকা। বিক্রয়ের ফলে কি হয়েছে? কারবারের নগদ অর্থের পরিমাণ বেড়ে গেছে, তাহলে আমার নগদ তহবিলের পরিমাণ বেড়ে গেছে, যোগ অলিখিত বিক্রয়, হচ্ছে ১২,০০০ টাকা। এই ৬২,০০০ টাকা হচ্ছে আমাদের নগদ তহবিল। আমরা ৫ নম্বর সমন্বয়ের আগে ৪ নম্বর সমন্বয় যখন আলোচনা করেছিলাম তখন ছিল আমাদের ক্রয় সংক্রান্ত, নগদে পণ্য ক্রয় এত টাকা যা হিসাবভুক্ত হয়নি এরকম। তখন কি হয়েছিল? ক্রয়ের পরিমাণও বেড়ে গিয়েছিল, সাথে সাথে নগদ তহবিলের পরিমাণ কি হয়েছিল? কমে গিয়েছিল, কারণ ক্রয় করতে গেলে কারবার নগদ অর্থের পরিমাণ কি হয়ে গিয়েছে? কমে গেছে। এর অপোজিট হচ্ছে আমাদের এই সমন্বয়টি, বিক্রয়ের ফলে কি হয়েছে? কারবারের নগদ অর্থের পরিমাণ বেড়ে গেছে, এই জন্য নগদ তহবিলের সাথে অলিখিত বিক্রয় যেটি হয়েছিল সেটি যোগ হলো। তাহলে শিক্ষার্থীরা আসো আমরা ৬ নম্বর সমন্বয়টি করি এখন। দিছো? আমাদের ৬ নম্বর সমন্বয় হবে নিম্নমানের জন্য ক্রেতা কর্তৃক ৳৫,০০০ টাকার মূল্যের পণ্য ফেরত এসেছে। যার ক্রয় মূল্য ৩,৫০০ টাকা। রা মিলে বিক্রয় ৪৪,০০০ টাকা, সমন্বয়ের সমাপনী মজুদ পণ্য ২৫,০০০ টাকা।
সমন্বয়টা খেয়াল করো তাহলে। নিম্নমানের জন্য ক্রেতা কর্তৃক 5,000 টাকা মূল্যের পণ্য ফেরত এসেছে, যার ক্রয় মূল্য কত? 3,500 টাকা। রেওয়া মিলে বিক্রয় হচ্ছে 44,000 টাকা, আর সমন্বয়ে সমাপনী মজুত পণ্য মূল্যায়ন করা হয়েছে কত? 25,000 টাকা। আমাদের তাহলে কি করতে হবে এখন? বিক্রয় 44,000 টাকা, ক্রেতা কর্তৃক পণ্য ফেরত আসা মানে হচ্ছে পণ্য বিক্রি করেছিলাম, সেই বিক্রয়কৃত পণ্য কি আসছে? ফেরত আসছে। তাহলে বিক্রয়কৃত পণ্য যখন ফেরত আসবে আমার বিক্রয়ের পরিমাণ কি হয়ে যাবে? তখন কমে যাবে। মাইনাস, তাহলে কি ফেরত? এটি বিক্রয় ফেরত। বিক্রয় ফেরত কত টাকা দামে পণ্য বিক্রি করেছিলাম? 5,000 টাকা। তাহলে আমার নিট বিক্রয় কি হবে? 39,000 টাকা। যেহেতু বিক্রি করেছিলাম, বিক্রয়কৃত পণ্য ফেরত আসছে, তাহলে আমার আবার সেই পণ্যটা স্টকে জমা হবে। তাহলে আমার স্টকের পরিমাণ কি হয়ে যাবে? অর্থাৎ মজুত পণ্যের পরিমাণ বেড়ে যাবে। তাহলে সমাপনী মজুত পণ্য, সমাপনী মজুত পণ্য 25,000 টাকা, টাকা যোগ বিক্রয় ফেরত আমি যে দামে কিনেছিলাম পণ্য সেই দামটা এখানে আসবে। দেখো ক্রয় মূল্য ছিল কত? 3,500 টাকা। সমাপনী মজুত পণ্যের মূল্যায়ন কিভাবে করা হবে? ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য অর্থাৎ বাজার মূল্যের মধ্যে যেটি কম আমরা সেটি অন্তর্ভুক্ত করব। কারণ আমি এই সমাপনী মজুত পণ্য এই টাকা দিয়ে আমার পণ্য কেনা হয়েছিল, এটি অন্তর্ভুক্ত করব। এটা কিসের নীতির ভিত্তিতে? রক্ষণশীলতার নীতির ভিত্তিতে। তাহলে বিক্রয় ফেরত এখন আসছে কত? তাহলে 3,500 টাকা। এই দামে আমরা কি করব? অন্তর্ভুক্ত করব 28,500 টাকা। সমাপনী মজুত পণ্যের পরিমাণ কত হয়ে যাবে? তাহলে 28,500 টাকা। এখানে আমরা অলিখিত কথাটা লিখি। অলিখিত বিক্রয় ফেরত, অলিখিত। ধারে পণ্য বিক্রয়ের ফলে কি সৃষ্টি হয়? দেনাদার কিংবা প্রাপ্য হিসাব সৃষ্টি হয়। তাহলে এটা আর্থিক অবস্থার বিবরণীতে চলতি সম্পদ হিসেবে আসবে হচ্ছে, আমরা রেওয়া মিলে ধরে নিই প্রাপ্য হিসাব আছে, প্রাপ্য হিসাব হচ্ছে আমাদের 25,000 টাকা। 25,000 টাকা। তাহলে প্রাপ্য হিসাব 25,000 টাকা। বাকিতে পণ্য বিক্রয়ের ফলে প্রাপ্য হিসাবের পরিমাণ যেমনি বেড়ে যায়, ঠিক অপোজিট যখন পণ্যটা ফেরত দেওয়া হয় তখন প্রাপ্য হিসাবের পরিমাণ কি হয়ে যাবে? কমে যাবে। তাহলে মাইনাস অলিখিত বিক্রয় ফেরত হচ্ছে কত? 5,000 টাকা। আমাদের নিট প্রাপ্য হিসাবের পরিমাণ হচ্ছে 20,000 টাকা। ঠিক তেমনি সমাপনী, এটা আমাদের চলতি সম্পদে সমাপনী মজুত পণ্য, সমাপনী মজুত পণ্য হচ্ছে কত? 25,000 টাকা যোগ
অলিখিত বিক্রয় ফেরত হচ্ছে ৩,৫০০ টাকা, ২৮,৫০০ টাকা। সমাপনী মজুত পণ্যের পরিমাণ কত হবে তাহলে? ২৮,৫০০ টাকা, আর প্রাপ্য হিসাবের পরিমাণ হবে ২০,০০০ টাকা। আমি একটু আবার আলোচনা করছি। নিম্নমানের জন্য ক্রেতা কর্তৃক ৫,০০০ টাকা মূল্যের পণ্য ফেরত এসেছে, যার ক্রয় মূল্য ৩,৫০০ টাকা। রেওয়া মিলে বিক্রয় বাবদ দেওয়া আছে ৪৪,০০০ টাকা, প্রাপ্য হিসাবের পরিমাণ ২৫,০০০ টাকা, সমন্বয়ে সমাপনী মজুত পণ্য ২৫,০০০ টাকা। তাহলে আমাদের বিক্রয় বাবদ দেওয়া ছিল ৪৪,০০০ টাকা মাইনাস অলিখিত বিক্রয় ফেরত হচ্ছে ৫,০০০ টাকা, হলো কত? নিট বিক্রয় ৩৯,০০০ টাকা। সমাপনী মজুত পণ্য ২৫,০০০ টাকা, বিক্রয় ফেরত হচ্ছে আমাদের যে ক্রয় মূল্যটা আছে ৩,৫০০, সেটি আসবে এখানে ২৮,৫০০ টাকা। তাহলে প্রাপ্য হিসাব ২৫,০০০ টাকা, এটা আমাদের চলতি সম্পদে আসবে, যোগ অলিখিত বিক্রয় ফেরত মাইনাস অলিখিত বিক্রয় ফেরত ৫,০০০ টাকা, তাহলে আসলো কত? ২০,০০০ টাকাই হচ্ছে নিট প্রাপ্য হিসাব। ঠিক একইভাবে সমাপনী মজুত পণ্য ২৫,০০০ যোগ অলিখিত বিক্রয় ফেরত ৩,৫০০, এই হচ্ছে আমাদের ২৮,৫০০। আমি শুরুতেই বলেছিলাম আমাদের সমন্বয়গুলো হচ্ছে দুবার করে আসবে, 2 টাইম পোস্টিং, এবং রেওয়া মিলেরগুলো হচ্ছে 1 টাইম পোস্টিং। কিন্তু কিছু কিছু সমন্বয় 4 বারও আসে, যেরকম আমরা এর আগেও একটি সমন্বয় আলোচনা করেছিলাম, সেটা 4 বার অন্তর্ভুক্ত হয়েছে। এইখানেও কি হয়েছে? 4 বার আসছে। তাহলে আসো আমরা লাস্ট সমন্বয়টি খেয়াল করি। ছয় নম্বর সমন্বয়, ধারে পণ্য বিক্রয় ১২,০০০ টাকা, যা এখন পর্যন্ত হিসাবভুক্ত হয়নি। ধারে পণ্য ক্রয় ১২,০০০ টাকা, যা এখন পর্যন্ত হিসাবভুক্ত হয়নি। আমি একটু আগেও বলেছিলাম নগদে পণ্য ক্রয় ধারে পণ্য বিক্রয় ১২,০০০ টাকা, যা এখন পর্যন্ত হিসাবভুক্ত হয়নি। আমি একটু আগে বলেছিলাম যে ধারে নগদে যাই করি না কেন পণ্য ক্রয় বিক্রয়, আমাদের কি হবে? ক্রয় এবং বিক্রয় পরিমাণ বেড়ে যাবে। তাহলে এখানে বিক্রয় ১২,০০০ টাকা, আমরা রেওয়া মিলে ধরে নেই বিক্রয় বাবদ আছে ৪৮,০০০ টাকা, প্রাপ্য হিসাব ২২,০০০ টাকা। তাহলে বিক্রয় আমাদের রেওয়া মিলে দেওয়া আছে ৪৮,০০০ টাকা, যোগ যা এখন হিসাবভুক্ত হয়নি, তাহলে আমাদের এখন হিসাবভুক্ত করতে হবে, যোগ অলিখিত বিক্রয় হচ্ছে ১২,০০০ টাকা। এই হচ্ছে আমাদের নিট বিক্রয় ৬০,০০০ টাকা। ধারে পণ্য বিক্রয়ের ফলে কি সৃষ্টি হয়? দেনাদার অথবা প্রাপ্য হিসাব সৃষ্টি হয়। তাহলে প্রাপ্য হিসাব আমাদের রেওয়া মিলে দেওয়া আছে, এটা কি হবে? আমাদের আর্থিক অবস্থা বিবরণীতে চলতি সম্পদে আসবে প্রাপ্য হিসাব
আমাদের মিলে দেওয়া আছে 22,000 টাকা। পাওনাদারে পণ্য বিক্রয়ের ফলে প্রাপ্য হিসাবের পরিমাণ কি হয়ে যাবে? বেড়ে যাবে। তাহলে যোগ অলিখিত বিক্রয় 12,000 টাকা। এ হচ্ছে প্রাপ্য হিসাবের পরিমাণ 34,000 টাকা। শিক্ষার্থীরা, আমরা পর্যায়ক্রমে কিছু সমন্বয় নিয়ে আলোচনা করেছি। আশা করি তোমরা অঙ্কগুলো বুঝতে পেরেছো। কিভাবে আমরা অঙ্কে যাওয়ার আগে সমন্বয়গুলো নিয়ে আলোচনা করছি, তাহলে পরবর্তীতে আমাদের অঙ্ক করতে কি হবে? সুবিধা হবে। আশা করছি তোমরা সমন্বয়গুলো বুঝতে পেরেছো। সবচেয়ে বড় কথা হচ্ছে তোমরা হিসাব বিজ্ঞানের 2য় অধ্যায়, 3য় অধ্যায় এগুলো ভালোভাবে পড়বে, কারণ প্রত্যেকটা লেনদেনের কয়টি পক্ষ এবং লেনদেনের ওই পক্ষগুলোর ফলে কিসের পরিবর্তন হচ্ছে হিসাব সমীকরণে আমি 2য় অধ্যায়ে আমরা টেবুলার ছকের মাধ্যমে দেখিয়েছি, এবং জাবেদা চ্যাপ্টারগুলো, এই বিষয়গুলো তোমাদের যে কোনো অঙ্ক করতে কি হবে? সমস্যা হবে। তাহলে শিক্ষার্থীরা বেশি বেশি করে বই পড়বে, জানার চেষ্টা করবে, আর সুন্দর একটা রুটিন করে বাসায় পড়াশোনা করো। ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।